দর্শক সবাই আমন্ত্রণ জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আপনারা জানেন যে গতকাল ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং মতবিরোধ বিষয় বেশ কিছু বিষয়ে দেখা গেছে। মূলত সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, ঐক্যে আসলে বাধা কোথায়, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ও সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ডক্টর আতাউর রহমান, আমি একটু জানতে চাই যে নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে আপনি অবগত যে প্রধান উপদেষ্টা খুব ক্লিয়ারলি বলেছেন, একরকম ভার দিয়ে দিয়েছেন সংস্কারের দায়িত্ব নেওয়ার, কোনগুলো আসলে বাস্তবায়ন হবে কোনগুলো হবে না রাজনৈতিক দলগুলোর উপর। এবং কালকে আমরা কিছু বিষয়ে মতবিরোধ আসলে দেখেছি যেগুলো সংবাদপত্রে উঠে এসেছে। সব বিষয়ে আসলে কথা বলেননি, কিন্তু নির্বাচন, স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন, সংস্কার কতটুকু হবে না হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনার ভেতরে ছিল। ঐক্যবদ্ধ দেখছেন সবাইকে যারা অংশীজন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে দেখেন, মানে তাত্ত্বিকভাবে যেটা আমরা দেখি যে কোনো একটা স্বৈর শাসন এর পতনের পর, আমরা বলি কলাপস অফ অথরিটেরিয়ানিজমের পরে, জাতীয় ঐক্যটা সবচেয়ে জরুরি, প্রয়োজন। এবং এটা মোটামুটি তো আমাদের এখন ঠিক আছে যে একটা ঐক্য, সমস্ত দল, অংশীজন এবং সিভিল সোসাইটি, ছাত্র জনতা যারা সংগ্রামের প্রধান ভূমিকা পালন করেছে, সবাই এখন মোটামুটি একটা ঐক্য যে এই সরকারের মাধ্যমেই যা করার আমাদের করতে হবে। সো এটা আমি একটা পজিটিভ দেখি। আর একটা, সেই সঙ্গে আপনি যে কথাটা বললেন যে এই সরকারের মাধ্যমে যা করতে হবে, এটা একটু যদি ক্লিয়ার করেন। একটা হচ্ছে এই সরকারের ম্যান্ডেটটা কি, সেটা কিন্তু ইনিশিয়ালি পরিষ্কার করেনি, বাট মোটামুটি যেটা আস্তে আস্তে আসছে সেটা একটা হলো একটা সংস্কার। কারণ হচ্ছে আমরা যে স্টেট সিস্টেম বা রাষ্ট্রীয় কাঠামো গত 15 বছর যেটা এমার্জ করেছিল, এবং একটা নন ফাংশনাল ডেমোক্রেসির পরে একটা আমরা স্বৈর শাসনের দেখলাম প্রায় 15 বছর, না হলেও 12 বছর ধরেন। সেটার থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, এবং এর পরিণতিতে কি হয়েছে সেটা তো আমরা দেখলামই 1 মাস আছে, ঠিক আছে। তো এখন প্রথমটা হচ্ছে এই যে রাষ্ট্রীয় কাঠামোগুলো কিছু সংস্কার দরকার, নির্বাচনটা একটা সংস্কার দরকার। রাষ্ট্রীয় কাঠামো বলতে আমি বলছি যে বিভিন্ন রকম, বাট দুইটাই ইম্পর্টেন্ট। একটা হলো সংস্কার, আরেকটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো, আরেকটা হলো গণতান্ত্রিক শাসনের। এই দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো, যেটা প্রশাসনিক, তারপরে সিকিউরিটি রিফর্মস এবং এগুলো। আরেকটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বিনির্মাণ করা যায়, সেটাও একটা চ্যালেঞ্জ। তার মধ্যে হচ্ছে পার্লামেন্ট, কিভাবে নির্বাচন হবে, তার মধ্যে হচ্ছে যে চেকস অ্যান্ড ব্যালেন্স কনস্টিটিউশনে কীভাবে আসবে, এগুলোও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস হলো যে যেটা আমরা নতুন দেখছি, এবং এটা নতুন না। দেখেন, আমি জাস্ট কুইকলি আপনাকে বলি এর ব্যাকগ্রাউন্ডটা কি। জি, একটা ব্যাকগ্রাউন্ড হলো 2011 সালে, আপনার মনে আছে, আরব স্প্রিং ইজিপ্টে, তারপর আরেকটা হলো টিউনিসিয়ান রিভোল্ট। দুটোই কিন্তু একটা রিভোল্ট এগেইনস্ট লং রিজিম। তারপরে কি হয়েছে, তারা কিন্তু একটা জাতীয় ঐক্যর মাধ্যমে নির্বাচনে গেছে, কিন্তু সংস্কারটা হয় না ইজিপ্টে। যার ফলশ্রুতিতে কি হলো, 1 বছরের মধ্যে, মুরসি আসার 1 বছরের মধ্যে আমরা দেখলাম যে মিলিটারি টেক ওভার হয়ে গেল। 2011, উনি নিলেন 12, 13 সালেই মুরসিকে সরিয়ে আলফাতা সিসি আসলো। সুতরাং এই জন্যই আমাদের সংস্কারটা খুব দরকার। আর ঠিক তিউনিসিয়া কিন্তু ডেমোক্রেটিক রিজিমে ফিরে গেছে, এবং এটা অনেক দিন চলল। তো সুতরাং আমি যেটা বলতে চাই, বাংলাদেশ কি আবার সেই আগের অবস্থায় ফিরে যেতে পারবে? নো। কারণ আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, আমাদের এই দুই দল কি করেছে, এই দুই দল দ্বিদলীয় ব্যবস্থায় আমরা কিন্তু সত্যিকারভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কোনো সম্ভাবনা দেখিনি। প্রথম প্রায় বিএনপি
1991 সাল থেকে 2 টার্মে ক্ষমতা ছিল, 96 থেকে আওয়ামী লীগ ছিল, তার পরবর্তীকালে আবার আওয়ামী লীগ আসলো, এবং বিগত একটানা 15 বছর এই যে স্বৈর শাসনের উদ্ভব হলো। তো সুতরাং গণতন্ত্র ঠিকমতো তো ফাংশন করে নাই। সুতরাং আমি যে কথাটা বলতে চাই যে এখন আপনি বলছেন যে গণতন্ত্র ঠিকঠাক ফাংশন করার জন্যই সংস্কারগুলো খুবই প্রয়োজন। এবং আমি একটু হাসানাত আলী আপনার কাছে আসতে চাই। যে বাস্তবতা দেখছেন, কতটুকু সংস্কার দেখছেন আসলে? দলগুলোর উপরে ছেড়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা, এবং কতটুকু হবে, কখন হবে, কিভাবে হবে, সেগুলো দলগুলো সিদ্ধান্ত নেবে। আজকের বাংলাদেশের বাস্তবতা হলো, সেটি হলো যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করছে, সেটি কিন্তু একেবারেই একটি ভিন্ন রকমের, ভিন্ন ধাঁচের, ভিন্ন আঙ্গিকের একটি সরকার। সেই সরকারটা কিভাবে আসলো সেটা আপনি জানেন, আমরা সবাই জানি। সংস্কার ছাড়া আপনি কি করে জনগণের মালিকানা জনগণকে ফিরে দেবেন? তাহলে প্রথম আমি যদি বলি 4টা মোটা দাগে সংস্কার, আমি এর আগেও বোধহয় বলার চেষ্টা করছি যে 4টা মোটা দাগে সংস্কার করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য। সাংবিধানিক সংস্কারটা খুবই প্রয়োজন, কারণ এখন পর্যন্ত সংবিধানে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরুদ্ধ কিছু কায়দা কানুন, কালা কানুন অন্তর্ভুক্ত করা আছে। 300 পার্লামেন্টকে বহাল রেখে, স্যারের সামনে এগুলো বলা আমার জন্য বেয়াদবি এবং ধৃষ্টতা, উনি রাষ্ট্রবিজ্ঞানী। 300 পার্লামেন্ট মেম্বারকে বলবৎ রেখে নতুন করে 300 পার্লামেন্ট মেম্বার নির্বাচন বিশ্ব গণতান্ত্রিক ইতিহাসে আর বাংলাদেশের মতো নজিরটা নেই। তাহলে এই সংবিধানটাকে আপনাকে করতেই হবে। নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, 12টা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন সুস্থ হয়নি দলীয় সরকারের অধীনে, একেবারে। ইভেন 72 সনে যে নির্বাচনটা হলো সেটাও সুস্থ হয়নি। কুমিল্লা থেকে ব্যালট বাক্স নিয়ে এসে ঢাকাতে মোস্তাককে জিতানো হয়েছে, আমরা দেখেছি। তাহলে যদি তাই না হয়, তো বাংলাদেশের যে কয়টা নির্বাচন সুষ্ঠু হয়েছে মোটামুটি, সেটি হয়েছে দল নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে এটি খুবই জরুরি যে সংবিধানের একটি অংশ করা, যে নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্তর্বর্তীকালীন বা দল নিরপেক্ষ একটি সরকার থাকবে, যে সরকারের কোনো লোক আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই সংস্কার, দুটি সংস্কার খুবই প্রয়োজন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। এখন এই যে নির্বাচনটা করবেন, এখানে করলেই তো হবে না, আপনার অন্য সংস্কার লাগবে, প্রশাসনিক সংস্কার লাগবে। প্রশাসনের 2টা উইং আছে, 3টা উইং যদি আমি ধরি। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ উইংটা আছে, প্রশাসন, মেধাবীদেরকে বের করে দেওয়া হয়েছে, দলীয় প্রশাসন প্রতিষ্ঠিত করা হয়েছে। এই দলকানা অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, তারপর আপনি পুলিশ প্রশাসনে এসপি, সেবা দাসে পরিণত করা হয়েছে 15 বছরে। তাদেরকে চেয়ারে বসে রেখে আপনি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। 14তে হয়নি, 18তে হয়নি, 24-এ হয়নি। তাহলে এই প্রশাসন যেন কোনো সরকার ইচ্ছা করলেই আর যেন তাদের সেবা দাসে পরিণত করতে না পারে, দলীয় অফিসের একটি এক্সটেন্ডেড ভার্সন তৈরি করতে না পারে জেলা প্রশাসকের অফিসগুলো, সেই সংস্কার এখন কি বাস্তবতা আছে প্রশাসন? দেখেন, এখন পর্যন্ত প্রশাসনে গত পতিত সরকারের দোসরদেরকে সরিয়ে যোগ্য মেধাবীকে সম্পূর্ণভাবে পুনঃস্থাপন করা গেছে, এমনটি বলার সুযোগ বোধহয় এখনো আসেনি। কতটুকু হয়েছে? যতটুকু জনগণ প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা মাফিক হয়নি। তো আপনি কয়জন যারা গুলি করলো, যে সমস্ত এসপিরা গুলি করলো, কয়জনকে বিচারের আওতায় আনেছেন? যে সমস্ত ডিসিরা চেয়ারে বসে থেকে নিরপরাধ নিরীহ মানুষদেরকে অস্ত্র তাক করলো, কয়জনকে বিচারালয়ে আনেছেন? যে সমস্ত সচিবরা সচিবালয়ে বসে জনগণের ভোটাধিকারকে লুণ্ঠন করলো, ভোট ব্যবস্থাকে ধ্বংস করলো, কয়জন বিচারপতি যারা বিচারালয়ে বসে নিরপরাধ মানুষদেরকে শাস্তি দিল, কয়জন বিচারপতির বিচার আপনার করতে পেরেছে এই 6 মাসে? আমি যদি এই অর্থে বলি, তাহলে দৃশ্যমান তো কোনো কিছু হয় না। তাহলে এই সরকার ধরেন একটা বড় ম্যান্ডেট তো বিচার না। সরকার কিন্তু চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, কিন্তু সরকার তো আমদানি করবে না বাইরে থেকে পুলিশ বাহিনী নিয়ে এসে চেয়ারে বসাবে যদি মানসিকভাবে আমরা পরিবর্তনটুকু না হই। সেই আমরা পরিবর্তন করার জন্য রাজনৈতিক যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে মাথায় রাখতে হবে। তারা ক্ষমতায় যেতে চায়, এটাই স্বাভাবিক। তারা নির্বাচন চাবে, খুবই স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। প্রশ্নটি হলো যে রাজনৈতিক সরকারের পক্ষে কিন্তু অনেকগুলা সংস্কার করা ডিফিকাল্ট হয়ে যায়। অতএব আমি যেটা মোটা দাগে মনে করি যে ঐক্যমত্যের আলোচনা যেটা শুরু হয়েছে, এর মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র বা এর মধ্য দিয়ে একটি বড় ধরনের একটি রোড ম্যাপ বা গাইডলাইন বা আগামী 20 বছর 50 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য একেবারেই মোটা দাগে কিছু বিষয়গুলো যদি আমরা ঐক্যমত্য পৌঁছতে পারি, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য যে কথাটি বলছিলাম যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে,
পঙ্গু হয়ে গেছে। এই নির্বাচন কমিশনার ঘুম থেকে উঠে 8% ভোটকে 42%, 44% ঘোষণা দেয়। সেই নির্বাচনী কমিশনকে যদি সংস্কার করে যদি তার সক্ষমতা, আর্থিক সক্ষমতা, প্রশাসনিক সক্ষমতা এবং নির্বাচন করার সক্ষমতা যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় এবং সেটা যদি যৌক্তিক সময়ের পরে যদি একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার এই যে সংস্কারের মধ্য দিয়ে যে রোডম্যাপটা বা যে গাইডলাইনটা আমরা তৈরি করব আগামী 50 বছরের বাংলাদেশের জন্য, বা একটা মাস্টার প্ল্যান তৈরি করব আমরা, সেটি যদি ঐক্যমত্যের ভিত্তিতে চলে আসে এবং জনগণের সরকার যদি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, সেটি হবে বোধহয় সবচেয়ে ভালো পথ চলা বা বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের একটি দিক নির্দেশনা। জি, অনেক ধন্যবাদ তরমান স্যার। আমি একটু কালকে 3টা ইস্যুতে মোটামুটি বিএনপি জামাতের মতভিন্নতা এসেছে। তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, সংস্কার কতটুকু করে নির্বাচন হবে। যেটা বলা হয়েছে যে জামাতের পক্ষ থেকে তারা পজিটিভ সব বিষয়ে একমত থাকবে। মোটা দাগে যেটি এসছে যে চূড়ান্ত সংস্কারের ফয়সালার পরে তারা আসলে নির্বাচন চায়। এই জায়গাটাই এই মতবিরোধ কতটা কি বলবো, কতটা সহজ করবে সামনের পথ? না, এটা কিন্তু এটা আমি দেখছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো এখন যারা আছে, ধরেন একটা রাজনৈতিক দল তো ছিটকে বেরিয়ে গেছে বা পড়ে গেছে, সুতরাং এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বলছি, তারা দুটো কারণ। একটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক একটা চেঞ্জ তাদের দরকার, এখনও চেঞ্জ হয়নি। এখনও ওই আগের মতো এখনই ক্ষমতা দিতে হবে, এখনই নির্বাচন দিতে হবে, কি হয়ে গেছে এটা রিফ্লেকশনটা আরেকটু ডিপ হতে হবে। এখনই নির্বাচন চাচ্ছে কেউ, মানে এখনই না হলো যে এই সময়ের মধ্যে, হ্যাঁ, একজন তো বলো আগস্ট সেপ্টেম্বরে একটা বড় দলের, হ্যাঁ আমরা বড় দল, হ্যাঁ আমরা যা বলবো তাই হবে, ওটাও যেরকম ঠিক না। আবার ছোট দলকেও আপনি মার্জিনালাইজ করতে পারবেন না। এখন তো সবাইকে একটা সমতা ভিত্তিক করতে হবে, সবার কথাটা তো সমতা করতে হবে। আপনি পিপুলের ম্যান্ডেট যদি বড় দল বলে আমরা যারা ডিমান্ড করছি তারা যদি পায়, ইটস ওয়েল অ্যান্ড গুড। সেজন্য আমি বলছি যে একটা মনস্তাত্ত্বিক, আরেকটা হলো ঐতিহাসিকভাবে এই মাইন্ডসেটটা ডেভেলপ করেছে। দেখেন আপনি কি হয়েছে যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কত বছরের তো স্বাধীনতার পরে প্লাস 1991 থেকেই যদি আমাদের গণতান্ত্রিক যাত্রা আমি দেখি, অভিযাত্রা দেখি, তাহলে কি দেখছি যে দুটো দলই একটা দলকে কিভাবে অ্যানিহিলেট করবে, কিভাবে নিশ্চিহ্ন করবে, এই প্রতিযোগিতায় তো আমরা নামছিলাম কোনো মতেই যাতে ক্ষমতা না যেতে। গত এটার এক্সট্রিম আমরা দেখলাম ভার্সন, যাতে করে ওরাই পড়ে গেল। তো সুতরাং এই এক্সট্রিম জিনিস ফর এনিওয়ান, আমি বিএনপি বলবো তারা অবশ্যই বড় দল, তারা ক্লেম করতে পারে, কিন্তু যখন ঐক্যমত্য হবে সবাইকে সমান সুযোগ দিতে হবে, সবার কথা সমান ভ্যালু দিতে হবে। যে না, ও যে বললো এটা কতটুকু ঠিক, কিন্তু আমার যদি পুরানো মাইন্ডসেট থাকে, আই উইল নট চেঞ্জ, বলে না তাড়াতাড়ি নির্বাচন দাও, আমরা ক্ষমতা দেই, তারপরে এগুলো করবো না, এটা বলছে। কিন্তু তারা তো নাও করতে পারে। হোয়াট ইজ তাদেরকে ডেটারেন্স কি? ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলেছে এবং ডিসেম্বর কি একেবারে কম সময় মনে হয়? ডিসেম্বর এই জন্যেই, যেমন এই যে ঐক্যমত্য কথাটা আমি বললেন, এখানে কিন্তু সময় লাগবে। আমি পৃথিবীর বিভিন্ন দেশ আপনি যদি দেখেন, ঐক্যমত্যের প্রসেসটাই হচ্ছে, আমি বলি যে টর্চারাস, খুব কষ্টদায়ক। কারণ হচ্ছে কি, আপনি অনেক, আমি একটা বড় দল, আমি নিজেই হঠাৎ করে মনে হলাম যে একটা ছোট দল ওই দিন কথা বললো, ওদেরকেও যেভাবে বসতে বলছে ওনারাও বসছে, ওনারাও কথা বলতেছে, বরং বড় দলগুলো মার্জিনালে সাইডে পড়ে গেছে। তা আমার মনে হলো, আল্লাহ কয়টা ভোট পায়, ওদের এত সম্মান দিচ্ছে কেন? বাট ইটস ট্রু, দিতে হবে। সুতরাং আমি যদি বলি যে ও তো একটাও ভোট পায়নি গত, যদি বলছেন বিএনপিকে দেখে কি একটু অস্বস্তিকর মনে হচ্ছে? বিএনপির অ্যাটিটিউড হবেই তো, কারণ হচ্ছে যে যেমন ধরেন বিএনপি সাপোর্ট করছে না, মানে অ্যাসিমেট্রিক রিলেশনশিপ আমরা সবসময় বলি, অ্যাসিমেট্রিক বা একটা অসামঞ্জস্য রিলেশনশিপে ঐক্যমত্য করা একটু কঠিন। কারণ বলবে যে আমার তো অনেক সাপোর্টার, আমি তো সব এ করতে পারবো, করবো না। তো সুতরাং আমি যেটা বলি এটাকে মানতে হবে। এখন এই জিনিসটা ভুলে যেতে হবে। যখন আপনি বসছেন ঐক্যমত্য, ওটা আসবে, কিন্তু ডিসকাশনের মধ্যে আপনাকে বেরিয়ে আনতে হবে। এই যে সমতা ভিত্তিক, আমি এবার প্রফেসর ইউনূসের এই মডেলটাকে সম্মান দিই, কারণ উনি সবাইকে সমানভাবে ট্রিট করছেন, সবার কথাকে
আমলে দিচ্ছেন, এটা একটা ভালো জিনিস। আরেকটা কথা যেটা আপনি বললেন যে অফকোর্স ডিফারেন্সেস উইল বি দেয়ার, কিন্তু ঐক্যমত্য মানে যে সবাই একটা 100% দিবে তা তো না, বা 90% তাও না। ঐক্যমত্য হচ্ছে যখন আপনি ধরেন, আমরা বলি যে 50-র উপরে যখন দেখবেন যে লোকজন বলতেছে, তখন বড় দল যদি বলেন আমি ভেটো দেব আমেরিকার মতো, তো সুতরাং তাহলে হবে না, তাকেও মেনে নিতে হবে যে আমি কতটুক পর্যন্ত যেতে পারবো। ইটস এ ভেরি সাটল প্রসেস। বিএনপির অ্যাটিটিউডে কি তারা কি ছাড় দিতে নারাজ মনে হচ্ছে, মানে পজিটিভ ভাইব আমার দেখছেন? মনে হয় দিতে হবে, কারণ না দেওয়ার তো অল্টারনেটিভ নাই, ইউসি। কারণ তারা যদি ঐক্যমত্য না করে, আমি শিওর এই সরকার কোনো মতেই নির্বাচন দিবে না। বললো যে তোমরা তো ঐক্যমত্যে আসতে পারছো না, তাহলে আমি কিভাবে নির্বাচন দেবো? এটা একটা, এনে ক্যাচ একটা। 2 নাম্বার হচ্ছে তারা যদি বলে যে না আমাদের মতো করব, তখন অন্যেরা বলবে না। কারণ দেখেন এখানে তো ছাত্ররা একটা পক্ষ, ইসলামিক যে পার্টিসগুলো দে আর ফোর্স নাও, তারাও একটা পক্ষ। কতটুকু নির্বাচনীতে আসবে প্রতিদ্বন্দ্বিতায় সেটা বাদ দেন, বাট ইটস এ ফোর্স। তারপরে এই যে নতুন কতগুলো ছোট ছোট দলগুলো যেগুলো আবির্ভাব হয়েছে গত কয়েক বছরে, তারাও তো স্ট্রাগল করছে এবং তাদেরও তো একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং আমি বলতে চাই যে বিএনপিকে এখানে অনেক সংযমী হতে হবে। জি, অনেক ধন্যবাদ। একটু আপনার কথা শুনতে চাই। যতটুকু বিরোধ দেখছেন এটি কি মানে খুব বড় করে আলোচনার বিষয় কিনা, নাকি এগুলো আসলে সলভেবল বলে আমি মনে কোনো করেন? বিরোধ দেখছি না। বিরোধ দেখছি না এই কারণে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংযোজন করতে হবে, এখন পর্যন্ত একটি ব্যক্তি এর বিপক্ষে কথা বলেছে আমি কখনো দেখিনি। বিচারালয়কে বিচারপতি নিয়োগের জন্য সুস্পষ্ট বিধিমালা প্রণয়ন করতে হবে, সেটার বিরোধিতা করেছে আমি কাউকে দেখিনি। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, দলীয়করণ মুক্ত করতে হবে, আমি কোনো বিরোধিতা দেখিনি। অর্থনৈতিক সেক্টরে যে সুনামি বয়ে গেছে সেখানে শৃঙ্খলা ফিরে আনতে হবে বা সেখানে সুশাসন ফিরে আনতে হবে, ব্যাংকিং আইন বা ব্যাংকিং কমিশনের মধ্য দিয়ে এখানে যে শৃঙ্খলা ফিরানো যাবে আমি দ্বিমত দেখিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আমি কোনো বিরোধ দেখিনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, আকাশচুম্বী ভারসাম্যহীনতা, ভারসাম্য আনতে হবে, আমি কোনো বিরোধ দেখিনি। এবং নির্বাচনে যেন আমার ভোট আমি দিতে পারি, আপনার ভোট আপনি দিতে পারেন, এই বিষয়ে আমি কোনো বিরোধ দেখিনি। আপনি যে মোটা দাগে সব জায়গায় ঐক্যবদ্ধ তো হয়েই আছে, এবং একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, ঐক্যমত্য হয়ে আছে। আপনি বিএনপিকে যদি মানে দোষারোপ করেন, এটা এক ধরনের অবিচার হবে। যখন সংস্কারের প্রশ্নই আসেনি, 2017 সনে বিএনপি তাদের 27 দফা, তাদের 31 দফা, ভিশন 2030, বেগম খালেদা জিয়া এই সংস্কারের কথাগুলো বলেছেন যখন এই 24 জুলাই বিপ্লব হয়নি। প্রশ্ন যেটা আপনি বলছেন ছোটখাটো, এটি না হলে তো এই আলোচনার দরকারই ছিল না। দরকার ছিল কি আপনি এটাকে এত বড় করে দেখিয়ে একটা নতুন করে আরেকটি পক্ষকে এর ভেতরে ঢুকে একটি ক্যাওয়াটিক সিচুয়েশনকে উপস্থাপন করা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হবে না। আর একটা জিনিস দেখেন, এই সরকার একটা বিষয় একটু বলবেন যে ধরেন রাজনীতিবিদদেরকে খুব বিশ্বাস করা হচ্ছে বলে মনে করেন? ধরেন বিষয়টা এরকম করে যে এই সরকার যদি করে যেতে না পারে পরবর্তী সরকার সংস্কারগুলো করবে না, এরকম একটি দেখেন বিশ্বাস দেখছেন? কারণ সংস্কার কিন্তু কোনো স্ট্যাটিক বিষয় নয়। আমার স্যার এখানে আছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকের বাস্তবতায় যে সংস্কারটুকু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, 5 বছর পরে কিন্তু নতুন করে আরেকটি সংস্কারের প্রশ্ন কিন্তু আসবে, এবং সেটা কিন্তু রাজনীতিবিদদেরকেই করতে হবে। আপনি যদি মনে করেন যে সব সংস্কার এই সরকার দিয়ে করবেন, হ্যাঁ করতে পারেন। তার মানে কি এই সরকারের পরে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে আর কিয়ামত পর্যন্ত কোনো সংস্কার করতে হবে না? বাস্তবতা হলো কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট বলে একটি কথা আছে। সময়ের প্রেক্ষাপটে আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে। আজকে যে জেনজির কথা আমরা বলছি, তাদেরকে গুরুত্ব দিচ্ছি, তাদের মধ্য দিয়ে হাত ধরে দেশ স্বাধীন হলো, রেসপেক্ট করছি। তাদের প্রত্যাশা কি ছিল? তারুণ্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ। আজকে সমস্ত রাজনৈতিক দল তাদের কথা মেনে নেয়নি যে তরুণরা দেশ শাসন করবে, মেধাবীরা দেশ শাসন করবে, কোনো বৈষম্য হবে না। তো অতএব এখানে কিন্তু আমি বিরোধের কিছু খুঁজে পাই না। কিন্তু একটা বড় বিষয়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এই ক্ষমতায় যাওয়ার আগে আর ক্ষমতায় যাওয়ার পরের একটা ফারাক থাকে। ধরেন সেই জায়গাটাই হচ্ছে যে ধরেন বিগত 15 বছরের কথা যদি দেখেন, সেই জায়গাটায় দেখা গেল যে আগের কথাগুলো নির্বাচিত হওয়ার পরে ভুলে যায় আসলে সরকার। দেখেন রাজনৈতিক সরকার পরে যে করবে সেই গ্যারান্টি কি ছাত্ররা পাচ্ছে বলে মনে করেন? গ্যারান্টি শুধু একটা দিই আপনাকে। আপনি যদি প্রত্যেক 5 বছর পর পর
আপনাকে যদি জনগণের কাছে যাওয়াটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, এই একটা সংস্কার শুধু করেন যে প্রত্যেক 5 বছর পর পর আপনি জনগণের কাছে যাবেন, জনগণ তাদের স্বাধীনভাবে তাদের মতামতটা প্রয়োগ করতে পারবে। সেটাও তো করতে পারেনি, সেটা গত 15 বছর না, আমি আমি- আমি বলছি সেটা তো রাজনৈতিক সরকারই তো করে নাই। এই সংস্কারের মধ্যে তো আপনাকে করতে হবে, আমি সেটাই আপনাকে বলছি। সেটা শুধু সংস্কার করলেই সম্ভব, আর কোন আমি তো বললাম আপনি সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারটা ঢুকিয়ে দেন। তত্ত্বাবধায়ক সরকার বলে সবাই একমত। হ্যাঁ, তাহলে এটা ঢুকাই দেন না কেন? এই যে ঢুকাই দেন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন এবং পুলিশ বাহিনী, এই তিনটাকে নিরপেক্ষ করেন। নির্বাচনকালীন সময়ে এই তিনটাকে আপনি সোজাসুজি নিয়ন্ত্রণে নিয়ে যান নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশন নিয়োগের পদ্ধতিটা আপনি নিরপেক্ষ করেন। রাজনৈতিক দল বাধ্য জনগণের চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে। 5 বছর পর যেহেতু আপনি 24, 18 আর 14 মতো ভোট করে আপনি ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না, তখন আপনাকে যখন জনগণের কাছে যেতে হবে, তখন জনগণের চাহিদা আপনি পূরণ করবেন না, জনগণের প্রত্যাশা পূরণ করবেন না, আর জনগণ আপনাকে ভোট দিয়ে পুনর্নির্বাচিত করবে। এরকম বোকা জনগণ কিন্তু বাংলাদেশে আর বসবাস করে না। এই যে কি ধরনের চেঞ্জেস দেখছেন স্যার এখন? ধরেন মানে এই গণ অভ্যুত্থানের পরে এই যে ধরেন মানে একটা ধারণা করা হচ্ছে যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তার সামনে বড় চ্যালেঞ্জ হবে সে যদি আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করতে যায়। আমি যদি এম্পিরিক্যালি দেখি পৃথিবীর বিভিন্ন দেশে, চেঞ্জ কিন্তু এত সহজে আসে না। চেঞ্জ ইজ হ্যাবিচুয়েশন অলসো, অর গুড প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে আমাদের তো গুড প্র্যাকটিস হয়নি। দেখেন, না, কিন্তু ধরেন এখন যে তরুণদের মধ্যে যে উদ্দীপনা দেখলেন, এই যে বিশেষ করে এই ছাত্র অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই জায়গায় তো তারাই ফ্রন্টে ছিল এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সচেতনতা বাড়ছে বলে মনে করেন মানুষের, এবং এভাবেও যে একটা সরকারকে ফেলে দেওয়া যায় সেটিও তো একটা উদাহরণ। না, দলের উপর একটা বড় চাপ থাকবে কিনা সামনে যে সরকারই আসুক, এই ফোর্সগুলো আসলে সেটা হয়তো থাকবে, কিন্তু আমি বলছি যে আমরা তো যেটা চাই, যেটা আগেও বলছি, যে নতুন নেতৃত্ব আসা দরকার। আমরা তো বিগত 30-40 বছর দেখলাম, নতুন নেতৃত্ব না আসলে ওই পুরানো নেতৃত্ব হঠাৎ করে নতুন কিছু বলতে পারবে না, যতই বল। কারণ এই ফ্রেমটা, নতুন নেতৃত্ব বলতে কি নতুন দল বলছেন নাকি নতুন দল হতে পারে, দলেই নতুন মানুষ কিছু? হতে পারে। এই যে দেখেন, এবার যে নতুন নেতৃত্ব কিছু বেড়ে আসছে, আমি ওয়েলকাম, এবং এটা আমাদের জন্য একটা বুন। আমরা যেমন বলি যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ পাচ্ছে, যেটা যেন বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ, সেরকম এই যে এরা এত সুন্দর করে কথা বলে, এরা যে জনগণের জন্য ফিল করতেছে, এটা তো যাচ্ছে, ইটস ভাইব্রেটিং, রিভাইব্রেট, বিভিন্ন সোসাইটির বিভিন্ন জায়গায় যাচ্ছে। সাধারণ লোকও বলে যে ছাত্ররা তো আমাদের কথা বলছে। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিশ্বাস তো অনেকটা কম, এটা যেভাবেই বলুক। এখন দুটো কারণ, এখন আমাদের মেইন যেটা হলো যে দুটো মেইন শক্তি, বিএনপি অ্যান্ড জামাত, এই দুটো শক্তি কিভাবে তারা এই মানে ঐক্যের মধ্যে আসতে পারবে ইন এ রিয়েল সেন্স। ডক্টর হাসনাত যেটা বলছেন আমি এগ্রি করছি, কিন্তু এটা তো যখন আপনি বাস্তবায়িত করতে যাবেন, ওনার কথাগুলো আর একটা বিরতি নিয়ে ফিরছি, এই জায়গায় ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আর আমি স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঐক্যে বাধা কোথায়। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী। ডক্টর আতাউর রহমান, আপনি যেটা বলছিলেন, আমি একটু এই জায়গাটা, এখন যেটি মূল বিরোধের জায়গা সেটি হচ্ছে যে স্থানীয় সরকার আগে চায় একটা পক্ষ, স্থানীয় সরকার বলছেন জাতীয় নির্বাচন আগে চায় বিএনপি। এইটির মূল কারণ কি দেখেন? মানে এই জায়গায় এটি কি জাতীয় নির্বাচন ঘিরে তো আসলে বিরোধটা, সেই জায়গাটাই লজিক্যাল বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমি যদি এজেন্ডাটা দেখি, জি জি, ইটস এ বিগ এজেন্ডা অফ রিফর্মস। না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, না স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন? এইটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাকি এটি নির্বাচন নিয়ে একরকম কি বলবো, এটা নেগোশিয়েটের অংশ? এটা হতে পারে, বিকজ স্ট্র্যাটেজিটা হলো যে কোনো নেগোসিয়েশনে ইউ গিভ এ কাউন্টার প্রপোজাল, এবং আরেকজনও দিবে কাউন্টার প্রপোজাল যে আমরা জাতীয় চাই। ওরা বলবে, এখন সমস্ত কথাবার্তা মিলে ধরেন
50-50 হলো অ্যান্ড নোবডি হ্যাজ দ্য ভেটো, তাহলে একটা পথ বের হয়ে আসবে যে তাহলে উইন উইন কি হবে। এবং এখানে সরকারের একটা আসছে যে আমরা হয়তো প্রপোজ করলো যে ঠিক আছে এটা আংশিকভাবে করলাম, ইউসি তোমরা চাও যখন, ওদের কথাও রাখলো, আবার বিএনপি বা অন্যান্য বড় দল যারা চাচ্ছে যে এখন জাতীয় নির্বাচনটাই বেশি প্রয়োজনীয়, হুইচ ইজ ট্রু, বাট অনেক সময় হয় কি জাতীয় নির্বাচনে যারা জিতে গেল এই ভয় তো আছে, তারা সমস্ত স্থানীয় নির্বাচনগুলো পরবর্তীকালে নিয়ে গেল, তাহলে স্থানীয় মানুষের যে এটা সত্যিকারভাবে প্রকাশিত পেল না, তাহলে রিফর্মস নট ওয়ার্কিং প্রপারলি। এখন ধরেন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, নির্বাচন আসলেই আবারও নির্বাচনের জন্য একত্র হওয়া, সেই বিষয়গুলো সামনে আসছে বলে মনে হয়। সেখানে একটা পয়েন্ট আমি মনে করি বিএনপির আসছে যে যদি লোকাল ইলেকশনগুলোতে আমরা আগে চলে যাই তাহলে হবে কি আওয়ামী লীগ তো একেবারে এই রাজনৈতিক অঙ্গন থেকে চলে যেতে চায় না, তারা কিন্তু সেখানে দাঁড়াবে। সুতরাং সেটি জামাত ভাবছে না, জামাত ভাবছে কিনা জানি না, অভ্যুত্থানে যারা মূল অংশীজন ছাত্ররা ভাবছে না, হ্যাঁ তারা ভাবছে, তারাও তো স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তারা চাচ্ছে যে আসুক, তখন তারা তো এখনো মানে যত সময় দিবেন তত, এখন তো তারা দুর্বল, এখন তারা তো চাচ্ছে যে ছাত্ররা চাচ্ছে বা অন্যরা চাচ্ছে যারা নতুন দল করবে তারা চাইবে আমরা ফাউন্ডেশন থেকে আসি, নিচের থেকে আসি, তাহলে আমাদের গোড়া শক্ত হবে। আর বিএনপি চাবে আমাদের গোড়া তো মোটামুটি শক্ত আছে, আমরা এখন জাতীয় নির্বাচনে যাই, তারপরে তো ওটা আমরা পেতেই পারি। তো সুতরাং এরকম একটা আছে। অনেক ধন্যবাদ হাসানাত আলী। এই জায়গাটা ব্রিজ করা যাবে, সেটা হচ্ছে যে মানে এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, পুলিশের যে বাস্তবতা, সেই জায়গাটাই স্থানীয় সরকার নির্বাচনের যে বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়, নিয়ন্ত্রণ রাখার যে বিষয়টা, স্থিতিশীল পরিবেশ যে বিষয়টা, সেটি কতটা সহজ হবে বলে মনে করেন? মোটেই সহজ হবে না, মোটেই সহজ হবে না। তাহলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা সামনে আনা হচ্ছে কেন? আমি জানি না কেন আনা হচ্ছে, কেনই বা আনছে। এটা কিন্তু আমাদের জাতীয় সংকট নয়। আমাদের জাতীয় সংকটের জায়গা ছিল যে পরপর 3টি চরম বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতার মেয়াদটাকে দীর্ঘায়িত করে লুট করেছে, অর্থ পাচার করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনকে একেবারেই ছাত্রলীগের ব্যারাকে পরিণত করেছে, শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে একেবারেই পঙ্গুত্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটি অবস্থায় সেই সংকট থেকে আপনি চলে আসলেন ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলা শুধু দীর্ঘায়িতই হবে না নির্বাচন প্রক্রিয়া। আপনার জানা কথা, আমাদের সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছিল, হত্যা হয়েছিল 2 দলের মধ্যে। এখনো আপনি যদি ওই জায়গাতে যান তাহলে এই বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী বা বিদ্যমান প্রশাসন, যে প্রশাসনকে এখনো স্বৈরাচারের দোষরমুক্ত করা যায়নি বলে এক ধরনের পারসেপশন রয়ে গেছে বা এটা বাস্তবতা রয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনকে নিরপেক্ষ করে যে গতিতে চলা দরকার সেই গতিতে অন্তর্বর্তীকালীন সরকার তার জনগণের ম্যান্ডেট থাকলেও প্রশাসন সেভাবে ফাংশন করছে বলে কখনো কখনো বলার সুযোগ থাকে না। এরকমই কি অবস্থা, আপনি যদি নতুন একটি নির্বাচনের দিকে যান জাতীয় নির্বাচন না করে, সেটি সহজসাধ্য নাও হতে পারে এই সংস্কারের বিষয়ে। তাহলে এই বাস্তবতা কি জামাত এবং যারা মানে কি বলবো শিক্ষার্থীদের যে দল আসতে যাচ্ছে, তাদের যারা মূল কাণ্ডারি হতে যাচ্ছে, তারা এই বিষয়টি মাথায় রাখছেন? নিশ্চয়ই তারা মাথায় রাখছে, এবং আমার মনে হয় যে একটা সময় যে সমাধান হয়ে যাবে। এটা খুব জটিল কোনো ইস্যু নয়, আমি একেবারেই বলছি জটিল কোনো। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনও যদি সুষ্ঠু করতে হয়, আপনি এই বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থা বজায় রেখে কি সম্ভব নয়। তো তাহলে এই প্রশাসনিক অবস্থা যদি আপনি উন্নত করতে চান, এটাকে যদি আপনি ঢেলে সাজাতে চান, তাহলে আপনার নির্বাচিত সরকারের আপনি প্রয়োজন। সেই নির্বাচিত সরকার, আর সংকটের জায়গায় যেহেতু জাতীয় নির্বাচন, আপনি এই যে বলছেন যে ছাত্ররা, হ্যাঁ ছাত্ররা করেছে, তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু গত 18 বছরে বিরোধী দল যে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করলো, যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি করলো, যাদের বিরুদ্ধে একাধিক মামলা, গুম, কত রকমের কি আমরা দেখলাম, গুম আয়নাঘর দেখলাম, সেখানে কি শুধু ছাত্র বন্ধুরা ছিল, রাজনৈতিক নেতাকর্মীরা ছিল না? তাহলে তারা যে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করলো, বাক স্বাধীনতার জন্য লড়াই করলো, তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আত্মত্যাগ করলো, সেটিও তো আমাকে আমলে নিতে হবে। এবং সেটি কিন্তু স্থানীয় সরকার ছিল না, সেটি ছিল জাতীয় সরকার।
বিশ্বাস নিয়ে একটা প্রশ্ন করছিলাম বিরতির আগে। বিএনপিকে কি বিশ্বাস করছে ছাত্র যারা এই এই অভ্যুত্থানের দেখেন এখানে নেতৃত্ব দিয়েছে? মানে না, না, বিশ্বাস বলতে কি আমি ধরেন মানে কি বলবো এটাকে, বিশ্বাস বলছি এই কারণে যে এখন যে ধরেন আচরণ দেখছেন এর মাধ্যমে মাঝখানে একটা ছাত্র নেতা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে এখন তারা যেমন চান তেমন বক্তব্য বিএনপির পক্ষ না, থেকে দেওয়া হচ্ছে। এটিও শোনেন, রাজনীতিতে কিছু রেটরিক থাকবে, কিছু বক্তব্য থাকবে, এটাকে আপনি আমলে নিচ্ছেন কেন? এখন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে ছাত্রদের এই আত্মত্যাগকে, এই সংগ্রামকে, এই বলিদানকে অস্বীকার করা হয়েছে এরকম কোনো স্টেটমেন্ট অন্তত আমি পড়িনি, আমি শুনিনি, আমি দেখিনি। কেউ সেটা করে না। প্রশ্ন হলো আপনি যখন একটা রাজনৈতিক দল করবেন তখন তাদের মতের অমিল থাকবে, পথের অমিল থাকবে, কিন্তু একটা জায়গায় যেহেতু মূল জায়গাটি হলো আমাদের গণতন্ত্র, সেই গণতন্ত্র হলো যে এই যে অমিল, জামাত ইসলাম যে আদর্শ প্রচার করবে বিএনপি সেটা করবে, কোনো ভাবার কারণ নেই। আবার বিএনপি যেটা করবে সেটা ছাত্র বন্ধুরা করবে, সেটিও ভাবার কোনো কারণ নেই। মানুষ এই সমস্ত তাদের ইস্যুগুলো নিয়ে, তাদের এজেন্ডাগুলো নিয়ে জনগণের কাছে যাবে যে তারা কি করবে, এবং এই জনগণের এজেন্ডা যদি জনগণ বিশ্বাস করে ছাত্র বন্ধুদেরকে ভোট দেবে, ক্ষমতায় আসবে, বিএনপি বলেছে, কোনো অসুবিধা নেই। আবার যদি জামাত ইসলামকে ভোট দেয় ক্ষমতায় যাবে, কোনো অসুবিধা নেই। বিএনপিকে যদি ভোট দেয় ক্ষমতায় যাবে। আমি বারবার একটা জিনিস গুরুত্ব দিচ্ছি যে আপনি মানুষকে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করার সুযোগটা সংবিধানে আপনি ইনসার্ট করেন। আপনাকে জনগণের কাছে 4 বছর পর পর ফিরে আসতে হবে। জনগণ সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করেনি, কোনোদিনই ভুল করবে না, এইটুকু নিশ্চয়তা আমি একজন শিক্ষক হিসাবে আমার এই ক্ষুদ্র জীবনে আমি কিন্তু দেখি। এই সংস্কারই তো, আমি তো সংস্কারের কথাই বলছি যে আপনি নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন, সক্ষমতা নির্বাচনের আগে, নির্বাচনের আগে, অবশ্যই নির্বাচনের আগে আপনি সাংবিধানিক সংস্কার আপনাকে করতে হবে। 300 পার্লামেন্ট মেম্বার রেখে তো 300 পার্লামেন্ট নির্বাচন করতে পারবেন না আপনি, ওরা তো প্রিভিলেজ ভোগ করবে। তো সেই সংবিধান তো দরকার। সংস্কার দরকার, সেটা ডিসেম্বর পর্যন্ত সম্ভব, এই সময়ের মধ্যে কেন নয়? কেন নয় আমাকে বলি, এটা কি দেখেন, অলরেডি সংস্কার কমিশন 6টা কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে। এই রিপোর্টগুলোকে সাম আপ করে তাদের রিকমেন্ডেশনগুলো নিয়ে আপনি ফ্লোরে দেন না, আলোচনার টেবিলে দিলেই তো চলে আসবে। আমি তো বললাম মোটা দাগে শুধু টিক দেবেন আপনি। এই সাংবিধানিক সংস্কার আমি যে কথাগুলো বললাম, তত্ত্বাবধায়ক সরকার ওকে, 70 অনুচ্ছেদ ওকে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য ওকে, 2 বারের বেশি হবে না ওকে, এগুলো তো কেউ বিরোধিতা করবে না। ছোট ছোট কয়েকটাই হবে, আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। নির্বাচন, 1 মিনিট, নির্বাচন কমিশনকে আপনি সংস্কার করবেন, কি করবেন? আপনি ক্ষমতায়ন করবেন। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন আপনি নির্বাচন কমিশনের অধীনে আপনি দিয়ে দেবেন, ওকে। তা আপনি এই যে কিছু বিচারালয়কে আপনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না, কে বিরোধিতা করবে আমাকে বলেন? বিএনপি, ছাত্র বন্ধুরা, আমার জামাত ইসলাম, কেউ বিরোধিতা করবে না। আপনার সমঝোতা তো অনেক ক্ষেত্রে হয়ে গেছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার চায়, আমরা যেটা চাই, আপনি যেটা চাই, জনমানুষ যেটা চাই, এ সমস্ত বিষয়ে কিন্তু খুব বেশি বিরোধ নেই। নির্বাচন কোনটা আগে হবে আর পরে হবে, এটা একেবারে গৌণ একটা ইস্যু, এটা কোনো ইস্যুই হতে পারে না আলোচনা। জি, বিরতি নিয়ে স্যার আপনার চাচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি যাচ্ছে, আবারও কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর আমাদের দর্শক। আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঐক্যের বাধা নিয়ে। ডক্টর আতাউর রহমান, প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্বিতীয় ইনিংস শুরু হলো এই সরকারের, প্রথম ইনিংস শেষ, এই অধ্যায়ের মধ্যে হাঙ্গামা হবে, কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের পথটা কেমন দেখছেন? প্রথম কথা হচ্ছে যে এই প্রসেসটাই, এই পদ্ধতি উনি যেটা শুরু করেছেন, আমরা বলি যে ম্যাথোডোলজি, তাতে কিন্তু সেকেন্ড এটা খুব চ্যালেঞ্জিং। এইখানে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি যেটা বলি যে প্রথম কথা হচ্ছে যে যেগুলো এজেন্ডা ইম্পর্টেন্ট না, এগুলো মোটামুটি বাদ দেওয়া দরকার। মূল এজেন্ডাগুলো, যেমন আমি ওনার সঙ্গে এগ্রি করি যে জাতীয় নির্বাচন বা ভার্সেস লোকাল নির্বাচন, অফকোর্স জাতীয় নির্বাচন প্রথম হতে হবে, কারণ বাংলাদেশের কি হয় পৃথিবী তাকিয়ে রয়েছে এবং আমাদের পক্ষ বিপক্ষ অনেকেই তাকিয়ে রয়েছে, তাই না? তো সুতরাং এটা ইম্পর্টেন্ট। এবং কালকে যে সংলাপ হলো সেখানে বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের পক্ষে, তো সুতরাং ওটা হবে। সো বাট ইউ স্পিক ইউর ওয়ার্ড, ইউর ভয়েস, ইউর ওপিনিয়ন, অ্যান্ড লেট আদার্স অলসো স্পিক। এটা একটা প্রসেস। 2 নাম্বার হলো, দেখেন, একটা যেটা চ্যালেঞ্জিং হবে কনস্টিটিউশনাল চেঞ্জ,
এটা কিন্তু অনেক বড় একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসছে। এইটা কিভাবে করবে আমি জানি না, কারণ যদি এগ্রিও করে কিছু কিছু এরিয়ায় যেখানে ফান্ডামেন্টালি চেঞ্জেস দ্য স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, তখন তো একটা ম্যান্ডেট লাগবে, ওটা একটা তো পরের ওয়ার্কআউট গভর্নমেন্টের জন্য ছেড়ে করতে দিতে সময় লাগবে, ওটা একটু সময় লাগবে। আরেকটা যে ডক্টর হাসনাত সংবিধানে যেটা ধরেন তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা একটা আছে, 2 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা বিষয় আসছে, 400 আসনের একটা বিষয় আসছে সামনে, নারীদের আসন 100 একটা বিষয় আসছে। মানে এই বিষয়গুলোকে খুব বেশি- এগুলো ডিটেইলসে অনেক কঠিন হবে। জি। এটা আপনি যত সহজে দেখছেন জি। এত সহজে হবে। যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করতে হবে, অ্যান্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কোন জায়গায় যাবে, কারণ একটা জিনিস তো ঠিক যে কোনো দলকেই আনরিস্ট্রেইন ছেড়ে দেওয়া হবে না। কারণ আমি একটা বলি, ইজিপ্টে যে প্রপোর্শনাল যে বিষয়টা আসছে আনুপাতিক ভোট, সেইটি কি এখনই মানে এবার এটা করতে হবে, নাহলে হবে না, এটা আমার ধারণা আর কি। কারণ এইখানে যে অনেক ছোট ছোট দল, অনেকই তাদের ভয়েসটা দরকার আছে। You see, যে ভুলটা পতিত সরকারের শেখ হাসিনা করেছে, সেটা তো আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে আওয়ামী লীগ চাই কি না। হবে এই ইলেকশনে? আওয়ামী লীগ যদি আসে, প্রপোর্শন যদি করেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আওয়ামী লীগ আসতে পারবে বলে তো আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে না, মানে সরকারও তো করবে না। নিষিদ্ধ না হলেও জনগণের আবার একটা ধরেন নৌকা মার্কা যদি থাকে ব্যালটে, হ্যাঁ, সেক্ষেত্রে প্রমোশনাল ভোট হলো, হতে পারে। নৌকা কয়টা আসন পাবে আপনার কি মনে হয়? এটা তো বলতে পারবো না, তারপর- বাট আওয়ামী লীগের পক্ষে ইটস চ্যালেঞ্জিং। তারা যে ভোট আশা করছে সেটা পাবে না। বাট আমি বলি না যে আওয়ামী লীগের প্রপোর্শনাল যদি হয় সেক্ষেত্রে তো ধরেন ধরেন আমি কম বেশি যাই বলি 20% ভোট ধরেন, পালে আসুক। হ্যাঁ, তা 20% মানে কত আসন? 20 অ্যাকচুয়াল আসনে কিন্তু কম হবে অনেক, কারণ কম আপনার তো মনে হবে, আছে সেটিও তো একেবারে কম না। 2008-এ জি। না আসুক, তারা যদি আসতে পারে 20টা ভোটে 20 জন, দ্যাট ইজ নট লেস, একটা পার্টি থাকুক। আমরা তো চাই যে তারা কিন্তু শোধরায় আসতে হবে, ওরকম একটা ক্লজ কনস্টিটিউশনে থাকতে জি, হবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে খুব বেশি সময় পাবো না। হাসানাত আলী, এই জায়গাটা একটু প্রপোর্শনাল না, বিষয় আমি মনে করি না এটা যে বাস্তবসম্মত কোনো। না, কিন্তু বিষয়টা হচ্ছে কোন সময় প্রয়োজন কিনা, মানে এখন যে রাজনৈতিক দেখেন, বাস্তবতা আপনি যদি বাংলাদেশে, দ্বিকক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট আপনি করেন, জি। আপনি যে জন্য আপনি এটা করতে চাচ্ছেন সেই পারপাস তো ওখানেই সার্ভ হবে, যেখানে বুদ্ধিজীবী যাবে। না, আমার কথা হচ্ছে ধরেন একদিকে আপনারা বলছেন যে আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আরেকদিকে প্রপোর্শনাল ভোট চাওয়া, মানে পরস্পর বিরোধী কিনা? অবশ্যই পরস্পর বিরোধী, অবশ্যই পরস্পর বিরোধী। আর আমি কিন্তু বিচার চাওয়া না চাওয়ার কেউ নই, কারণ আমি রাজনৈতিক দলের কোনো কর্মী না। আমি শুধু বলছি না, ধরেন জামাতের কথা বলি, আমি শিক্ষার্থীদের কথা বলি, না, না। বিএনপিও মানে চাচ্ছে না, যে তাদের বিচার হোক। আমি আপনাকে একটু বলি, বিচার কাদের করবেন আপনি? আওয়ামী লীগের না, বিচার করবেন যারা খুন করেছে তাদের, বিচার করবেন তাদের যারা হুকুম দিয়েছে, বিচার করবেন তাদেরকে কে হেলিকপ্টারে তেল ফুয়েল করে সেখান থেকে গুলি করে আমার শিশুকে হত্যা করার হুকুম দিয়েছে, তাদের আপনি বিচার করেন। সেটা তো একটু সুদূরপ্রসারী বিষয়, সেটা তো একটু সুদূরপ্রসারী বিষয়। আমরা তো এই বছরই সুদূরপ্রসারী না, আপনি স্পিডি ট্রায়াল করে আপনি বিচার করেন না কেন? করেননি আপনি? বিএনপি জামাতের বিরুদ্ধে আপনি ট্রায়াল করে আপনি ফাঁসি দেননি কেন? সুদূরপ্রসারী হবে? 6 মাস তো চলে গেছে, আর 3 মাসের মধ্যে আপনি করতে পারেন এগুলো বিচার। জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি দালিলিক প্রমাণ রয়ে গেছে আপনার হাতে, সেই প্রমাণগুলো কোর্টের সামনে প্রডিউস জি, করে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার খুব বুঝে শুনে সামনের পদক্ষেপগুলো নেবেন, যাতে করে এই ঐক্যটা আসলে সামনের নির্বাচন পর্যন্ত, কারণ সামনের বাংলাদেশও আসলে বজায় থাকে। অনেক ধন্যবাদ দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন পরবর্তীতে।